আমরা আজকে আমাদের স্টুডিওতে এসেছি শারমিন আহমেদের সঙ্গে কথা বলতে। শারমিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে। আমি শারমিন আহমেদের সঙ্গে কথা বলবো এবং বিশেষ করে আজকে তাজউদ্দিন আহমেদ, বেগম জোহরা তাজউদ্দিন বা শারমিনের অন্যান্য ভাই বোনদের প্রসঙ্গ একটু একটু করে চলে আসবে। আর আজকের আলোচনাটা আমরা করতে চাই তাজউদ্দিন আহমেদকে একজন পিতা হিসাবে, একজন নেতা হিসাবে, বিশেষ করে একজন মানুষ হিসাবে তাকে আমরা কেমন করে দেখি বা ভাবি বা দেখব, এ বিষয়গুলি কথা বলবো। তো শারমিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে এখানে এসছেন সময় করে, কষ্ট করে, যদিও আমরা জানি যে আপনার প্রতি বছর এই সময়টাতে বাংলাদেশে আসেন, ঢাকার বাইরে যান এবং মানুষের মধ্যে, তরুণদের মধ্যে বিশেষ করে তাজউদ্দিন আহমেদ এবং মুক্তিযুদ্ধের বিষয় চিন্তা চেতনা ভাবনা জগৎ বৃদ্ধি করার একটা অব্যাহত চেষ্টা করে যাচ্ছেন আপনি, আপনার বোন এবং ভাইরা। এটা খুব একটা ভালো কাজ। তো এবার এসে আপনি কি করলেন বা কি কাজে অংশ নিলেন? এবারের আশাটা ছিল একটু ব্যতিক্রম ধর্মী, কারণ প্রত্যেক বছর আমি আসি বেশ 2-3টা কাজ নিয়ে। একটা হচ্ছে যে ধরেন 2022-এ পুরো সময়টা গেল, তখন আমরা মুক্তিযুদ্ধের উপর, আমাদের মুক্তিযুদ্ধ 71, আমাদের নিজেদের একটা ইনফর্মাল সংগঠন আছে, ইনফর্মাল আমরা যারা মুক্তিযুদ্ধ সময়টাকে আমরা সামনে নিয়ে আসতে চাই, যেখানে শুধু তাজউদ্দিন আহমেদ তো অবশ্যই একজন প্রধান সংগঠক ছিলেন, কিন্তু এছাড়াও তো আরও অনেক আলোকিত ব্যক্তিত্ব ছিলেন। তাদের ব্যাপারগুলো, যেমন নৌ কমান্ডো, আকাশে যারা মুক্তিযুদ্ধ করেছেন সে সময়, বিমান বাহিনীর, তো এই ধরনের মানুষরা, তৃণমূলে যারা কাজ করছিলেন, যেই মা তার একমাত্র সন্তানকে এনে মুক্তিযোদ্ধা ক্যাম্পে দিয়ে বলছে যে বাবা, আমার একমাত্র ছেলেকে দিয়ে গেলাম মুক্তিযুদ্ধে, কারণ দেশ তো একটাই। এই যে এদের কথাগুলো সামনে নিয়ে আসা। আর একই সাথে ঢাকা ইউনিভার্সিটি এশিয়াটিক ফাউন্ডেশনে তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড আছে। প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ে এসে কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং তাজউদ্দিন আহমেদ শান্তি স্বর্ণপদক এবং ফিমেল এম্পাওয়ারমেন্ট স্কলারশিপ দেওয়া হয়। সেটা পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টে এই তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত। তো এবার যখন আসলাম, এবার দেখলাম আন্দোলনের পটভূমিতে আমাদের ট্রাস্ট ফান্ডের যে সবসময় নিয়মিত যে অনুষ্ঠানটা হতো, এটা আগামী বছর হবে। বিরতিটা হয়েছে এ কারণে যে তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেন্টার ফর তাজউদ্দিন আহমেদ রিসার্চ অ্যান্ড অ্যাক্টিভিজম, এটাও তরুণদেরই কিন্তু প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠার পেছনে কিন্তু আমার নিজস্ব কোনো উদ্যোগ নেই, তরুণরা নিজেরাই এই কাজগুলি করতে করতে ওরাই উদ্যোগী হয়ে প্রতিষ্ঠা করেছে। সেটার বিপুল কাজকর্ম, যে সেই 23শে জুলাইয়ের আগে যখন তার 100 বছর পূর্ণ হবে আগামী বছরের ওই দিনে, তার উপরই আমাদের প্রচুর অনেক নানা কর্মকাণ্ডের এখনই কাজ শুরু হয়েছে। ওটার ব্যাপারে কাজ করছি, এখানেও কাজ চলমান। আর আরেকটা হচ্ছে, যেহেতু এই আন্দোলনের প্রেক্ষাপটে অনেকভাবে মানুষ যে কথাগুলো এখন বলতে পারছে, আগে বলতে পারতো না, তো এখন প্রচুর আগ্রহ, বিভিন্ন চ্যানেল এখন আমন্ত্রণ জানাচ্ছেন, নতুন প্রজন্মের সাংবাদিকরা আসছেন। আমরাও তো এবার আপনার একটা সাক্ষাৎকার ছেপেছি, জি, মানুষ অনেক পড়েছে। আমরা দেখলাম আসলে তাজউদ্দিন আহমেদ সে শৈশব থেকেই উনি বেশ মেধাবী ছিলেন, একজন রাজনৈতিক সচেতন রাজনৈতিক কর্মী। তিনি সেই সময় যত ধরনের কার্যক্রম হচ্ছে আমরা দেখি তিনি তাতে যোগ দিচ্ছেন। এই যে একজন নেতার গড়ে ওঠা, বিভিন্ন কাজে যোগ দেওয়া, এভাবে আপনার পিতাকে কিভাবে দেখেন? আমার শৈশবে, এটা খুবই সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন, যে আপনি তো অলরেডি প্রেক্ষিতটা দিলেন যে একটা নেতা হঠাৎ করেই কিন্তু হয় না, তার যে জীবন চর্চাগুলো, তার প্রতিদিনের অভ্যাস, সেটার থেকে কিন্তু চরিত্রটা গঠন হয়। আমার ছোটবেলায় এটা মনে আছে যে আমার বয়স যখন 4-5 বছর, আব্বু তখনও জেলে যাননি। 66-তে তো মানে আব্বু জেলে আসা যাওয়া করছেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য জেলে গেলেন 66-র 8ই মে, তারপরে 69-এ উনি রিলিজ হলেন। তার আগের সময়টা কি করতেন,
প্রতিদিন ভোরবেলা আমাকে এবং আমার ছোট বোন রিমিকে ডেকে তুলতেন সেই ফজরের সময়। তারপরে সেখান থেকে নামাজ পড়ে ওই যে আমাদের নিয়ে সকালবেলায় লেফট রাইট মার্চ করাতে করাতে আমাদেরকে ধানমন্ডি এলাকার 21 নম্বর রোডটা, 7 মসজিদ, ওখানে আমরা হাঁটতাম, অনেক বকুল গাছ ছিল। আর আরেকটা জিনিস করতেন যে কোনো যদি কাজ পড়ে থাকতো বা কোনো কিছু আবর্জনা, ওইটা উনি তুলে নিতেন আর আমাদের বলতে এটা তুলে নাও, এটা ভালো, এগুলো থাকা উচিত না। কিন্তু ওটার মধ্যে দেখলাম যে উনি ছোট বাচ্চা বলে আমাদেরকে কিন্তু যে আচ্ছা ওরা তো ঘুমিয়ে আছে, তাহলে উনি বলতে ভোরবেলায় উঠলে পরে সব কাজ সারা যায়। আর যারা ভালো কাজ করতে হলে তোমার কিন্তু সকালে ওঠার অভ্যাসটা করতে হবে। আর এটা বলতেনই না, উনি তো সেই কাজটাই করেছেন। আর আরেকটা জিনিস আমি দেখেছিলাম, উনি খুব কথা দিয়ে কথা রাখতেন, ভীষণ কথা দিয়ে। ওই যে একজনকে বললো না যে আচ্ছা দেখা হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরকম আচ্ছা আচ্ছা আসবো, উনি না একটু চিন্তা করতেন, এটা দেখতাম চিন্তা করতেন। তারপরে একটা মানুষকে কথার আগে 10 বার চিন্তা করতেন যেটাকে আমি রাখতে পারবো কি না। আমাদের জীবনে অনেকগুলি ঘটেছে। আরেকটা ছিল মানুষের প্রতি, পশু পাখির প্রতি মমত্ববোধ। আপনাদের বিভিন্ন ভাই বোনের বিভিন্ন লেখা কথাতে এটা আমরা পাই যে উনি গাছের চারা লাগাতেন আপনাদের ধানমন্ডি বাসায়, এবং আম গাছ, অন্যান্য গাছ, ফুল গাছ, এবং তিনি নিজে চর্চা করতেন, নিড়ানি দিতেন। তো যে কথা আপনি বলছিলেন যে প্রকৃতির প্রতি। তারপরে ওই যখন আমরা সকালে আবার যখন ওই যে হাঁটতাম আব্বুর সাথে, ওই যে স্ট্রে ডগস থাকতো যারা রাস্তার কুকুর, তো ওগুলোকে আবার আব্বু ঘরে নিয়ে, রিমি একটু ভয় পেত, তখন আমি আর আব্বু মিলে ওইটা আব্বু সাবান দিয়ে গোসল করিয়ে খাওয়া দাওয়া করে ওইটাকে আবার ঠিক করে রাখতেন। তারপরে এইভাবে আমাদের বাসায় 5-6টা কুকুর আর কি, ওদের দেখাশোনা হতো, ওরাই আমাদের সাথে খেলা করতো বাইরে। তো আমার মনে হয় একটা বড় নেতা তিনি, যিনি সার্বিকভাবে সবার কষ্টটাই বুঝবেন, যে একটা সমাজে একটা কুকুর বা বেড়াল বা পাখি, তার কষ্টটাকেও যিনি ধারণ করবেন মানুষের সাফারিংয়ের সাথে, তিনি সামগ্রিকভাবে একজন ভালো নেতা। হঠাৎ করে কোনো কারো প্রভাবে বা অর্থ বলে অন্য কোনো কারণে তিনি কিন্তু নেতা হয়ে ওঠেননি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন। এবং ওনার ডায়েরিগুলি দেখলে এটা কিন্তু প্রমাণ পাওয়া যায়। এই যে ওনার রাজনৈতিকভাবে গড়ে ওঠার পেছনের যদি আপনি কোনো আপনার মন্তব্য, কোনো পর্যালোচনা যদি থাকে আপনি বলতে পারেন। ইংরেজিতে একটা কথা আছে ইন্টিগ্রিটির অর্থটা ব্যাপক। অর্থাৎ তুমি ভালো কাজটি করবে, মমত্বের কাজটা, ভালোবাসার কাজটা, সৌন্দর্যের যে কাজটা করবে, মানুষ না দেখলেও যে অবারিতভাবে সবসময় সেই কাজটা করে যেতে পারে, সেই একটা তার মধ্যে ইন্টিগ্রিটি আছে। যে লোকচক্ষুর অন্তরালে যে সৌন্দর্যের বীজ বপন করে যায়, তিনি একজন, তার মধ্যে আছে সেই ইন্টিগ্রিটি, সেই ব্যাপারটা। এটা সত্যতার চাইতে ব্যাপক মানেটা। তো ওখানে আমি একটা বুলবুলি পাখির মৃত্যুর কথাই বলি। আম্মা আমাকে পাঠিয়েছিলেন আব্বুকে ডাকতে। আমি যে দেখি আব্বু ওই বারান্দার মধ্যে ওই বুলবুলি পাখিটা মারা গিয়েছে, ওটা তখনও জানতাম না। দেখি যে আব্বুর এরকম করে 2 হাত, আর হাতটার মধ্যে বুলবুলি পাখিটা, আর আব্বু কিন্তু কাঁদছে। আমাকে দেখে উনি একটু বিব্রত হয়ে গেলেন। পরে উনি সারাদিন কিন্তু ঠিকমতো খান নাই, আর ওইটাই আফসোস। এটা মনে পড়লো কি করে আমি ভুললাম, এটা কিন্তু উনি অন্যকে দোষারোপ করলেন, তোমরা আনতে পারো নাই, আমাকে মনে করতে পারো নাই, এরকম। মানে আওয়ামী লীগ এখন ইলেকশনে আসবে, মানে তখন মানে একটা অসামান্য জনপ্রিয়তা, এর মধ্যে উনি বুলবুলি পাখিটার কথা আমার এখন মনে হচ্ছে, বলছে এটা কি করে হলো, আমি এই ভুলটা কি করে করলাম, এত লোকের আশ্রয় দিলাম লিলি, আর বুলবুলি পাখির বাসাটা ভিতরে আনতে ভুলে গেলাম। আমি অনেক বড় হয়ে বুঝেছি, দিস ইজ কল মনুষ্যত্ব। হি ওয়াজ এ বর্ন লিডার, বর্ন হিউম্যানিটেরিয়ান, বর্ন স্টেটসম্যান, যার চোখের যে ধারণ, যে আলোটার মধ্যেও একটা সামান্য বুলবুলি পাখির বেদনাটাও স্থান পায়। এই যে একটা চিন্তা ভাবনা, এটা তো ধরেন আজকে দুনিয়াতে এই অনেক কথা হয় যে মানুষের মধ্যে জীবন বোধ, তার মধ্যে দ্বন্দ্ব সংঘাত, এর থেকে বেরিয়ে আসার পথ কি সমঝোতা এবং এক্স্যাক্টলি, এবং ওটা উস্কে না দিয়ে যে একটা কমন গ্রাউন্ড সৃষ্টি করা, একটা কমন গ্রাউন্ড। 71-এর মুক্তিযুদ্ধের সময় আপনার যদি মনে পড়ে, জিয়া রহমান উনি ওনার ফোর্সের নামটা দিলেন জেড ফোর্স। তখন ওসমানী সাহেব একটু আপসেট হলেন,
উনি বললেন যে এটা কি করে, এটা উনি নিজের থেকে নামটা দিলেন, একটা প্রক্রিয়া ছিল, এটা কনসাল্ট না করে। তো এটা নিয়ে তো দেখা যাচ্ছে যে জিয়াউর রহমানের সাথে ওসমানী সাহেবের একটা বিরোধ হয়ে যাচ্ছে। তাহলে আব্বু বলল ঠিক আছে, উনি যদি জেড ফোর্স দেয়, আমাদের তো আরও 10টা সেক্টর আছে, তাহলে খালেদ মোশাররফকে ফোর্স দেখ, অন্যরা তাহলে সবাই সমতা হয়ে গেল, বাস ওইখানেই কিন্তু ওই বিবাদটা থেমে গেল। তো এই যে সব বাধা বিপদের মুখেও তিনি যে সবাইকে নিয়ে চলার একটা পরীক্ষায়, বৃহত্তর পরীক্ষা, একটা কঠিন পরীক্ষা তিনি পাশ করেছিলেন। তাজউদ্দিন আহমেদ যে অসহযোগ আন্দোলনটাকে সংগঠিত করলেন এই পাকিস্তান সরকারের বিরুদ্ধে সে 71 সালে, সেটা বলে অভূতপূর্ব টাইপের ছিল। ওই অর্গানাইজিং টেকনিক, ওখানে ব্যাংকিং সেক্টরে কখন টাকা তুলবে, কত তুলবে, মানে প্রত্যেকটা ব্যাপারে উনি যে দক্ষতার পরিচয় দিয়ে, ছাত্র, শিক্ষক, ইঞ্জিনিয়ার, তাদের কি কি রোল হবে, মানে এই যে তার কিন্তু যেন ওনার হাতে আল্লাহ তাআলা একটা সবচেয়ে ক্রান্তি লগ্নে, ক্রিটিক্যাল মুহূর্তে হয়তো নেতৃত্বভার যাবে বলেই তার সারা জীবনব্যাপী সেই প্রস্তুতিটাই কাজে লেগেছিল। সেই 71-এ সেই উত্তাল একটা সময় যখন উনি কোনো দিক নির্দেশনা ওনার ছিল না, কি করবেন, সরকার গঠন হবে কি হবে না, ওটা তো কোনো নির্দেশনা উনি পাননি। ওটার মধ্যে দিয়ে উনি যে এই কাজগুলো এত সুন্দরভাবে করলেন, বিকজ অফ হিজ লাইফ লং প্রস্তুতি। একটা জাতির মুক্তিযুদ্ধে নেতৃত্ব করা সুকঠিন ছিল, কারণ তার কিন্তু বাধা ছিল ভেতর থেকে এক ধরনের বাধা। এদিকে আবার ধরেন ভারতীয় ইন্টেলিজেন্স, তাদের একটা আলাদা ব্যবস্থা ছিল, সেখান থেকে বাধা। আর একই সাথে আবার ছিল বাইরে থেকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান, চীন, ওটার বাধা। তখন দেখেন এর মধ্যে ওনার একটা, আমি ছোট্ট বলি, ওনার যে পররাষ্ট্র নীতি সম্পর্কে ওনার কত বড় জ্ঞান ছিল। যখন ইন্ডিয়া, ভারত, তখনও আমাদের অস্ত্রগুলি তখনও ঠিক মতো দিতে পারছিল না, কারণ ভারতের এক পাশে চায়না, এক পাশে আপনার ধরেন পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মানে বৈরী শক্তি, মানে সেই সময়কার জিওপলিটিক্যাল সেই স্ট্র্যাটেজিক্যাল অ্যালাইনমেন্টটা ডিফারেন্ট ছিল আজকের থেকে। তো সেই অবস্থায় ভারতও ভাবছে তার পাশে তো কোনো পরাশক্তি নেই, বড় শক্তি নেই। তো সোভিয়েত ইউনিয়নকে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আনার জন্য আমরা ভারতের ভূমিকাটা জানি, কারণ ভারত এই আমাদের মুক্তিযুদ্ধের স্টোরিটা তারা যেভাবে সাজিয়েছে, বলেছে, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা আমাদের যুদ্ধের কথা তুলিনি। এখন আমার কষ্ট লাগে, যেহেতু আমাদের স্টোরি, আমাদের বীরত্ব গাথা, আমাদের নৌ কমান্ডোদের, আমাদের আকাশে যে বৈমানিক ছিল, তারা কত ত্যাগ তিতিক্ষার সাথে যে যুদ্ধটা করেছিল। ইনফ্যাক্ট ভারত পাকিস্তানকে যখন পাল্টা হামলা করলো, তার আগেই কিন্তু আমাদের বিমান বাহিনী ভারতকে বলছিল আমরা আগে অ্যাটাক করব। চিন্তা করে দেখেন এটা যে কত বড় আত্মঘাতী একটা দুঃসাহসিক কাজ ছিল। ওই কথাটা আমাদের কোথায়, আমাদের এয়ারফোর্স হিস্ট্রিতে, আমাদের স্কুল কলেজের পাঠ্যসূচিতে। তা আমি বলি মুক্তিযুদ্ধ ওই সময়টা উনি যেন 9 মাস না, 9-10 বছরের কাজ উনি 9 মাসে কিভাবে যে উনি এগুলো সামাল দিলেন। সোভিয়েত ইউনিয়ন ওরা বলেছে যে আমরা বাংলাদেশের পক্ষে ভারতের পাশে এসে দাঁড়াই, এ কারণে আমরা দেখছিলাম এখানে একটা প্রজ্ঞাশীল নেতৃত্ব আছে। তারা যখন তাজউদ্দিন আহমেদের সাথে কথা বললেন, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ পলিসি সেলের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, তার ভৌগোলিক চিন্তা, তারা কিভাবে একটা নতুন নবজাত রাষ্ট্রকে তারা গড়ে তুলছে, এই কথাগুলো তখন যারা এমন কনভিন্সিংভাবে সোভিয়েত ইউনিয়নকে যায়, যারা তার ফলে সোভিয়েত ইউনিয়ন, সেটার ফলে ভারত সোভিয়েতের ওই মৈত্রী চুক্তিতে হয় অগাস্ট মাসে। সেটার পিছনে বাংলাদেশ সরকার, তাজউদ্দিন আহমেদের অভূতপূর্ব অবদান ছিল। আমরা কিভাবে জানি একটা বিশ্ব শক্তিকে নিয়ে আসার জন্য যে তার যে মেধা, দক্ষতা, এটা যত আজকের প্রজন্ম জানবে, দে উইল বি ভেরি প্রাউড। একই সঙ্গে দেখেন তখন মুক্তিযুদ্ধের সর্বদলীয় একটা উপদেষ্টা পরিষদ হয়েছে, যেটা কাজ করতে পারলো না, এবং এই গঠনের পেছনে কিন্তু তাজউদ্দিন আহমেদের একটা বড় ভূমিকা, চেষ্টা ছিল দলের ভেতরে বিরোধী থাকা সত্ত্বেও সবাইকে নিয়ে চলার, আবার শুধু নিজ দল না, দলের বাইরে অন্যদেরকেও যুক্ত করে নিয়ে আসা। সেখানে মৌলানা ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টি বা কমিউনিস্ট পার্টি সবাইকে মিলিতভাবে কিন্তু উপদেষ্টা পরিষদ হয়েছিল, এবং এই কৃতিত্ব তাজউদ্দিন আহমেদ। আর এই কথাটা আমরা তাহলে কত যে তার মানে উনি একটা জাতীয়ভাবে একটা কিন্তু
মানুষ, সরকার, এটা যে এটা গঠিত হবে, যে এক দল। উনি বলতেন যে আপনি তো জানেন যে একটা সময় এমনও আসছিল যে ওই দলেরই কিছু বলছিল যে তারা বিরোধী দলকে নেবে না। এখানে আপনাকে আরেকটু পিছনে একটা ঘটনাতে নিয়ে যাই। উনি যখন চলে গেলেন তার 3 মাস পরে কিন্তু আপনারা কলকাতায় গেলেন। সেখানে উনি তার নিজের জীবনের সব কাজকর্ম করতেন এবং আপনার মা বা জোহরা তাজউদ্দিন একদিন গিয়ে দেখলেন যে উনি কাপড় ধুচ্ছেন, অসুস্থ। এই যে জীবনযাপন, এটাও কিন্তু তার শৈশব থেকে পরবর্তী জীবনে আমরা দেখে গেলাম। তো এই কলকাতার আপনাদের জীবন, মা, এই কাহিনী কিছু মনে পড়ে আপনার, বা ওই সময়কার কথা মায়ের কাছ থেকে শুনেছেন? ওই সময় তো আমার, যেহেতু আমার বয়স তখন 11, তো আমার তো স্মৃতিতে আমি অনেক কিছু আমার স্পষ্ট উজ্জ্বল মনে আছে। আমরা যখন সীমান্ত ক্রস করে গেলাম, এটা 25শে মে, ওই কবি নজরুলের জন্মদিনের দিনটা বা ওরকম কাছাকাছি দিনে আমরা ক্রস করলাম সীমান্ত। তবে যাবার পর আম্মা তো খুব আগ্রহে যে তোমার আব্বুকে সব ঘটনা বলতে হবে, কারণ পাকিস্তান আর্মি তো স্টেন গান আম্মার বুকে ধরলেন। আম্মা উর্দু কথা খুব ভালো বলতে পারতেন, ওটা বলে বেঁচে গেলেন, ভাড়াটিয়া সেজে রক্ষা পেলেন। তারপরে আমাদের নাম ডেথ লিস্টে ছিল। ওরা বলছিল যে তাজউদ্দিন আমাদের মূল শত্রু, যেটা তো জানে রাও ফরমানের খান, খাদিম হোসেন রাজা, এমনকি ভুট্টো, তাদের লেখনীতে আছে যে আমাদের মেইন শত্রু কিন্তু আসলে তাজউদ্দিন আহমেদ। এটা আমরা মৃত্যু তালিকায়। তো তখন যখন আম্মা বলছি যে এইসব রোমহর্ষক কাহিনী যে বলতে হবে, তাজউদ্দিনকে জানাতে হবে, কিন্তু তাজউদ্দিন আহমেদ রাত্রেবেলায় আম্মার ফোনটা ধরলেন। আমরা তখন হোসেন আলী সাহেব, যিনি বাংলাদেশ সরকারের পক্ষে আনুগত্য প্রকাশ করলেন, তার বাসভবনে। তখন আব্বু বললো আমি আসবো রাত্রেবেলায়। আপনারা সেখানে প্রথম গিয়ে উঠলাম? তখন আব্বু বললো যে আচ্ছা তুমি এসে গেছো, আচ্ছা রাতে দেখাবে। তবে রাত 1টার দিকে উনি আসলেন। আমার স্পষ্ট মনে আছে আমি তখন অধীর আগ্রহে আব্বু আসবেন, আমি মানে তখন জেগে আছি। তা আমি বারান্দায় আমি বই পড়ছিলাম, তখন দেখে আব্বু ঢুকছেন, হোসেন আলী সাহেব ওনাকে নিয়ে ঢুকাচ্ছেন। উনি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে, জানেন প্রথম কথা কি জিজ্ঞেস করলেন? আমার মাথায় হাত বুলিয়ে আচ্ছা আচ্ছা ভালো বলে উনি বলে কি মুক্তিযুদ্ধের অবস্থা কি, আমাদের ওই কাপাসিয়া ওইসব এলাকা মুক্তিযোদ্ধাদের কি তৎপরতা। উনি একটা 11 বছরের মেয়েকে, মানে উনি যে কতখানি নিবেদিত ছিলেন। তখন আমিও আবার বললাম যে আমাদের কাপাসিয়ার ছেলেরা উত্তর খামের, দক্ষিণ খামের ওইসব এলাকায় তারা ট্রেনিং নিচ্ছে, ওখানে নিয়ে ওরা এখন সংগ্রামে গেছে। ওরা কাপাসিয়া থানা থেকে ওদের অনেক অস্ত্র হাতে এসছে, ওটা দিয়ে পাক বাহিনীর মোকাবেলা করছে। বাট ওইটা আর কি, ওটার বিশালত্ব। আর আম্মার সাথে যখন দরজার সামনেই আমি, আব্বু, হোসেন আলী সাহেব, আমরা যে ওই হোসেন আলী সাহেব নক করলেন, আম্মা বেরিয়ে আসলো, ওই দরজার সামনেই আব্বু একটু ওদেরকে দেখে, তারপরে ভিতরেও ঢুকেননি মনে হয়, যে একটু দেখে সোহেল, মিমি ওদেরকে দেখে, রিমি ওরা ঘুম। আব্বু বলে কি লিলি তোমাকে একটা কথা বলবো, আমরা প্রতিজ্ঞা করেছি ক্যাবিনেট যে আমরা পারিবারিক জীবনযাপন করব না যতদিন দেশ স্বাধীন না হয়। তারপর বললো হ্যাঁ, আর হ্যাঁ এটা একটা সরকারি অফিসারের বাসা, এখানে থাকাটা সমীচীন নয়, তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল মুভ করা হবে। আর এটা বললেন বোধহয় 1-2 এরকম মিনিট। আর আম্মা বললেন আমি অবাক দৃষ্টিতে তাজউদ্দিনের দিকে তাকিয়ে আছি, ইনি কি একজন মহামানব? আমি তার সেই যুগান্তকারী সিদ্ধান্ত, তার সাথে একাত্মতা জানিয়েছিলাম এবং আমার দৃষ্টি দিয়ে আমি তার সাথে একাত্মতা জানিয়েছিলাম এবং তিনিও সেই দৃষ্টি দিয়ে বুঝলেন আমি বুঝেছি। কি বিউটিফুল। এবং তিনি এসেছিলেন 7 মিনিটের জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে আনবিলিভেবল। সো মাই ফাদার ওয়াজ এ ওয়াকিং lesson of morality, ethics, integrity, all that one could think of. মানে অ্যামেজিং। আমার এটা মনে পড়ে। আর আরেকটা তো নিজের চোখে যে আব্বু কাপড় কাচ্ছেন, আব্বুর বুকে ফোড়া, রক্ত বের হচ্ছে। আমরা আব্বুকে জানা না দিয়ে তাকে দেখতে গেছিলাম সে 8 নম্বর থিয়েটার রোডের যেই ঘরটায় যুদ্ধ পরিচালনা করতেন। বাথরুমের মধ্যে, ফ্লোরের মধ্যে ওই জ্বর নিয়ে উনি কাপড় কাচ্ছেন, একমাত্র কাপড় কেচে শুকিয়ে ওটা সেনেটর কেনেডির সাথে দেখা হবে পরদিন। তো এইরকম একজন মানুষকে আমরা কেন না জানি, এনাকে কেন লুকিয়ে রাখা হলো, ইতিহাসের এই কারচুপিটা কেন করা হলো? জাতিকে প্রশ্ন করতে হবে না? তরুণ প্রজন্ম তো আজকে খুব গর্বিত বোধ করবে, একজন বিশ্বমানের এমন একজন মানুষ ছিলেন এবং তাকে খুঁজতে গেলে আরো অনেক ভালো মানুষ তারা খুঁজে পাবে। ওই মুক্তিযুদ্ধটায় মানে তাকে, আমি একটা কথা লিখেছিলাম,
বাংলাদেশ একদিন তার নিজস্ব প্রয়োজনে তাজউদ্দিন আহমেদকে খুঁজে নেবে। আমার মনে হয় সেই সময় আগত এখন। আপনি যে বললেন এটা কথা না যে আমরা যে এইভাবে যে স্মরণ করিনি, মনে করিনি, আসলে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পর থেকে আমাদের দেখা বা জানা যে কোনোভাবেই হোক মুক্তিযুদ্ধটাকে খাটো ছোট করা হয়নি, কিন্তু তার সঠিকভাবে তার উপস্থাপনাটা হয়নি দেশবাসীর সামনে। যে জন্য আমরা দেখি তাজউদ্দিন আহমেদের ভূমিকাকে খাটো করার চেষ্টা হয়েছে ইতিহাসে। আমরা মুক্তিযুদ্ধকালীন সরকারের ভূমিকাকে খাটো করার চেষ্টা করা হয়েছে। এগুলি কিন্তু ইতিহাসের পাতায় ঠিক সেইভাবে স্থান পায়নি। এমনই হলো, একটা উদাহরণ দেই। এটা খুব তরুণ লেখক, সে লিখেছে ছোটদের তাজউদ্দিন আহমেদ নিয়ে, এটাই ছোটদের জন্য দ্বিতীয় বই। চমৎকার সে বই লিখেছে। মেয়েটা গোল্ড মেডেলও পেয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে। নাম নাসরিন জেবিন। সে বইটাতে তাজউদ্দিন আহমেদকে রূপকার লিখেছিল, 6 দফার অন্যতম রূপকার। তাকে কিন্তু রীতিমতো থ্রেট করা হয়েছে যে রূপকারটা যেন লেখা না হয়। বইটা প্রকাশ হয়েছে জুলাইয়ের আগে, হয়তো জুলাইয়ের পরে, অভ্যুত্থানের পরে প্রকাশ হলে হয়তো লিখতে পারত। তখন সে ওই রূপকার কথাটা না ওটা বদলে ওরা লিখলো মুখবন্ধ লিখেছিলেন। কারণ যারা তাকে প্রকাশনার সাথে যুক্ত তারা বললেন এটা করলে তোমার বিপদ হবে, তোমার উপর ছাত্রলীগের হামলার শিকার হতে পারো। মানে এটা কোন দেশে আমরা বাস করতাম যে তাজউদ্দিন আহমেদ 6 দফার অন্যতম রূপ, এটা প্রতিষ্ঠিত একটা সত্য। রহমান সোবহান যিনি 6 দফার সে প্রণয়নের সাথে যুক্ত, 6 দফাটা কিভাবে আসলো, ওটার ভিতরের যে যুক্তি, ইকোনমিক পলিসিগুলো, রহমান সোবহান নিজেই বলছেন যে তাজউদ্দিন ভাই যেভাবে গভীরভাবে বুঝতেন, খুব কম মানুষই সেগুলো বুঝতো, তাকে বানিয়ে দেওয়া হলো জাস্ট উনি একটা মুখবন্ধ লিখেছিলেন। আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছিলাম, কিন্তু এটা তো ব্যাকফায়ার হলো। আজকে যদি সবার ইতিহাসটা তুলে ধরা হতো, আজকে তো এই জায়গায় আমরা পৌঁছিনি। আমরা কিন্তু যে প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর রহমান সোবহান কি প্রফেসর আনিসুর রহমান, তাদের লেখাগুলো পড়লে কিন্তু আমরা দেখতে পাই যে এই 6 দফা গঠন এবং পরবর্তী যে কার্যক্রমের যে বিভিন্ন রকম যে তাত্ত্বিক বা বিশ্লেষণ বা আলোচনা, সেখানে তাজউদ্দিনকে তারা যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়েই তারা বলছেন। এই স্বীকৃতি কিন্তু প্রত্যেকের লেখাতেই এখন পাওয়া যায়, এবং এই ধরনের লেখা আরও হচ্ছে, আরও হবে বলে আমরা মনে করি। আর তাজউদ্দিন আহমেদ বেঁচে থাকলে তো তাই চাইতেন, কারণ উনি তো কখনো সবসময় ভালোদেরকে সামনে নিয়ে আসতেন, নিজেকে কিন্তু উনি আড়ালে রাখতেন। ওনার কিন্তু প্রবণতাটাই ছিল না যে সামনে উনি সব জাহির করবেন। উনি আবার একটু লাজুক প্রকৃতিও ছিলেন। মানে ওনার ভিতর সেই ডিসেন্সিটা এত ছিল যে নিজের কথাটা বলা, নিজেকে ওটা ওনার প্রবণতাই ছিল না। উনি সবতে এরা করেছে, ওরা এই যে এই আমরা যদি এই কালচারটা আবার নিয়ে আসতে পারি, জাতিটা উঠে যায়। সবাই তো এক একটা যার যার পরিধিতে নক্ষত্র। স্বাধীনতার পর সরকার গঠন এবং তার দায়িত্ব, একসময় তাকে মন্ত্রিসভা থেকে সরে যেতে হলো। আবার এটাও ঠিক, এটা আমরা জানি যে বাকশাল একদলীয় এটা গঠনটা তিনি গ্রহণ করতে পারেননি, তিনি মানতে পারেননি, কিন্তু প্রকাশ্যে এর বিরোধিতা তিনি করেননি কিংবা বিকল্প কিছু করেননি। এই সম্পর্কে আপনি কিছু বলবেন? আসলে জানেন, আপনি যদি 72 থেকে 74-এ তাজউদ্দিন আহমেদের বক্তৃতাগুলি ফলো করেন, যেটা সমস্ত পত্রিকার কাটিংগুলি আমার বোন সিমিন হোসেন রুমি ইতিহাসের পাতা থেকে ওখানে ইনক্লুড করে প্রকাশ করেছে। তো বহু বছর আগে, প্রায় এটা 18-20 বছর আগে বইটা প্রকাশিত হয়েছে। ওখানে আপনি দেখেন যে আব্বুর একটা বক্তৃতা, যে 20 জানুয়ারি 74, যে তখন আব্বু যে বক্তৃতাটা দিলেন, ওইটার আমরা ক্যাসেটটা নিয়ে আমি আর আব্দুল আজিজ বার্মার ওটাকে ট্রান্সক্রাইব করি। তখন কিন্তু আমার বয়স মাত্র 14, বাট উই ওয়ার ইনভলভড। এইটা দেখেন উনি ঢালাওভাবে কিভাবে ওনার দলের সমালোচনা করেছেন, কিন্তু খুব যৌক্তিক সমালোচনা। উনি এমনও কথা বলছেন যে আপনার সামনে এই মন্ত্রীগুলোকে বহিষ্কার করুন, আপনার এইখানে দলীয় দুর্নীতি চলছে, দলের হাতে অস্ত্র চলে গেছে, এখানে আমরা প্রত্যেকটা প্রশাসনিক প্রক্রিয়া দলীয় মানুষরা বাধাগ্রস্ত করছে, প্রাইভেট বাহিনী সৃষ্টি হয়েছে,
তারা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। উনি যে কিভাবে ক্রিটিক্যাল, তার মানে কেউ এটা না যে উনি কিন্তু পাবলিকলি সমালোচনা করেননি, দলীয় কার্যালয়ে সবাই ছিলেন। এবং আপনি দেখেন আরেকটা কথা উনি বলছিলেন, হার্ড হিটিং এয়ারপোর্টে তখন সাংবাদিকরা, ওখানে আমরাও তো ছিলাম, আমরা ছোটবেলা আব্বুকে রিসিভ করতে গেলাম। উনি কি বললেন, বিদেশ থেকে যখন এলেন এসে বললেন দুর্নীতি নিজ ঘর থেকে উচ্ছেদ করতে হবে। উট পাখির মতো বালুর নিচে মাথা রেখে যদি ভাবি ঝড় থেমে গেছে, এটা বহু ভুল। তারপরে ৭৪-এর দুর্ভিক্ষটা নিয়ে কত সুন্দর কথা বললেন, যেটা জাতীয় ঐক্যমতের কাঠামো সৃষ্টি করে জাতীয়ভাবে এটাকে মোকাবেলা করতে হবে এই খাদ্য। তারপর এটা বললেন যে কেন দলের হাতে অস্ত্র থাকবে, আত্মীয় স্বজনের হাতে কেন অস্ত্র থাকবে। তারপরে এটা বললেন যে বঙ্গবন্ধু আপনাকে আমি বলে যাই এই এই ঘটনা ঘটছে, নাহলে কিন্তু আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। এগুলো কিন্তু উনি, এই জন্য অনেকে যখন বলে যে উনি বঙ্গবন্ধুকে মেনে চুপ ছিলেন, চুপ তো ছিলেন না। এগুলো বললেন বলেই তো ওনার এক সময় বাকশাল যখন হবে উনি কি বললেন, আপনি মারা যাবেন, আমরা মারা যাব, দেশ চলে যাবে স্বাধীনতা বিরোধীদের হাতে। বঙ্গবন্ধু যেভাবে আপনি এখন সব গণতন্ত্র হত্যা করে এটা করছিলেন। মনি সিং আমাদের বাসায় যখন আসলো উনি কি বললেন, মনিদা আপনারা কি করলেন, ত্রিদলীয় ঐক্যজোট করলেন নাকি ত্রিশূল করলেন? অ্যাকচুয়ালি আপনারা বঙ্গবন্ধুকে মারবেন, উনি মারা যাবে, আপনারা মারা যাবে, দেশ একদম আমরা সবাই মারা যাবো, কেউ থাকবে না। আমার মাকে বললেন, লিলি সাদা কাপড় তো তুমি পরোই, তো বলে দিচ্ছি বিধবা হতে আর বেশি দেরি নাই। অসাধারণ, এগুলো তো আমরা শুনছি এবং এগুলো অলরেডি। সো হি ডিড ক্রিটিসাইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাট কনস্ট্রাকটিভ ওয়েতে উনি যেই কথাগুলো বলছিলেন তখন যদি সেটা তারা নিত, তাহলে আজকে আওয়ামী লীগেরও আজকে এই অবস্থায় এই দুর্দশা হতো না। হলো কি, ওই তখন থেকে ৭২-এর পর আওয়ামী লীগের পারিবারিককরণটা আরম্ভ হয়ে যায় প্রসেসটা। আর যখনই দলটা পরিবারের হয়ে যায় অথবা দলীয় স্বার্থটা দেশের স্বার্থের ঊর্ধ্বে প্রাধান্য পায়, তখন কিন্তু গণতন্ত্র মৃত্যুর দিকে চলে যায়। ওইটাই হয়েছিল। তো এটা একটু দুঃখজনক, কিন্তু আমরা আজকে হয়তো থাকবো না। নেক্সট পর্যায়ে আমি আশা করি তরুণরা এইগুলো ঘটনা থেকে শিক্ষা নিয়ে আর যেন এই ভুল আমরা না করি, এখন যেন আমরা ভুলের পথে আর না যাই। একটা কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসলেন এবং বিভিন্ন চেষ্টা সত্ত্বেও তিনি একদিনের জন্যেও তাজউদ্দিন আহমেদ বা অন্যান্য যারা ছিলেন তাদের কাছে উনি শুনতে চাননি, জানতে চাননি যে তোমরা কীভাবে দেশটাকে স্বাধীন করলে। এই কথাটা তখন শুনে আমি খুব বিস্মিত হয়েছিলাম, আমি এর আগে জানতাম না। পরে তো আরও অনেকের কথা থেকে জানলাম যে এরকম একটা অবস্থান ছিল এবং এই ৭১-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে সত্যটা কেউ জানতে চায়নি। এই যে জানতে চাননি, এটা খুব আশ্চর্যের ব্যাপার না? আর সেই যেখানে কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে যেখানে প্রথম বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, এটা ভারতের মাটিতে হবে না, বাংলাদেশের মাটিতে হবে, এইটাই ছিল তাজউদ্দিন আহমেদ ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং নামটা এবং জায়গাটার নাম উনি করলেন মুজিবনগর। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা অনস্বীকার্য, উনি তো মুক্তিযুদ্ধের সিম্বল ছিলেন। তাজউদ্দিন আহমেদ কখনোই চাননি যে দেশ এখন মুক্তির পথে চলে গেছে, মুক্তির আকাঙ্ক্ষা করছে, স্বাধীনতার, সেটাকে কোনো মতে যেন এটার মধ্যে ভাঙন না ধরে, ওই সিম্বলটাকে উনি সবসময় আপহেল্ড করেছে। কারণ ওখানে তো উনি নিজেকে প্রমোট করতে চাননি, একটা জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে উনি বাস্তবায়িত করতে চেয়েছিলেন। সেই জায়গাটায় মুজিব কাকু উনি কখনোই যাননি, উনি জানতেও চাননি। একদিন উনি আব্বু বললেন যে আমি লিলি আজকে বলতেই হবে মুজিব ভাইকে এসব কথা। উনি যাওয়ার পর যখন মুক্তিযুদ্ধের কথা বলা আরম্ভ করেছে, মুজিব কাকু নাকি হঠাৎ ঘুমিয়ে পড়েছে, চুরিটা নিয়ে নিয়ে একদম চোখ বন্ধ। তখন আম্মা ভেবেছিল ওই ঘটনা বলতে আব্বুর অনেক সময় লেগে যাবে, ৪-৫ ঘন্টা। আব্বু যখন দ্রুত চলে আসে তখন আব্বু বললেন যে মানে জেগে ঘুমায় তাকে তো আমি জাগাতে পারবো না। উনি তো জানতেই চাচ্ছেন না ঘটনা। কারণ তাহলে কি বোঝা যায় যে ওনার অবর্তমানে, যেটা অনেকে বলছেন যে ওনার কি কোনো মনস্তাত্ত্বিক কোনো একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, দুর্বলতা এসেছিল যে আমার অবর্তমানেই দেশ স্বাধীন হয়ে গেছে। এটা কিন্তু আমি ভারতীয় খুব উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে একই কথা শুনেছি, বাংলাদেশেও যারা তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভারতীয় কূটনীতিক জেন দীক্ষিত কিন্তু এই কথাটা তার বইতে লিখেছেন, তিনি যে মুক্তিযুদ্ধে অংশ নেননি, থাকতে পারেননি,
এটার মধ্যে দিয়ে তার মধ্যে একটা দুর্বলতা কাজ করত, মানসিকভাবে দুর্বল, যে জন্য তিনি কখনো এই বিষয়টা জানতে চাননি, এই বিষয়গুলিকে তিনি সামনে নিয়ে আসেননি। আর যার ফলে দেখেন 1,01,000 মুক্তিযোদ্ধা, আপনারা যে তাজউদ্দিন আহমেদ 72-এরই স্পিচটা দেখেন পড়েন, ওখানেই কিন্তু আরম্ভ হয়ে গেল এই মুক্তিযোদ্ধা সংখ্যা নিয়ে কিন্তু সমস্ত আপনার কি বলে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, যে 1,01,000 মুক্তিযোদ্ধা, এই দামাল ছেলেগুলো যাদের মধ্যে বিপ্লবের চেতনা প্রবহমান, তাদেরকে দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। তার বদলে দেখেন 3 লক্ষ মতো ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তখন চলে গেল কাদের হাতে? দেখেন, যারা মুক্তিযুদ্ধের সরকারের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই মুজিব বাহিনী। আমার প্রশ্ন হলো যে এটা কিন্তু একটু ভেবে দেখার বিষয়। ওনারা বারবার দাবি করছেন, ওই তো বলে গেছিলাম সরকার টরকার গঠন শেখ সাহেবের প্ল্যান মতোই সব কিছু হয়েছে। তাই যদি হবে, যারা শেখ সাহেবের প্ল্যান মতো, তার মানে মুক্তিযুদ্ধের সরকার হয়েছে, তো যুদ্ধের প্রতি মুহূর্তের পরিস্থিতিতে কি হবে কেউ তো বলতে পারে না, ওনারা ওগুলোরও ক্রেডিট নিয়েছেন। তাই যদি হবে তাহলে এটা প্রশ্ন আসে না? তো তাহলে মোশতাক চক্র, যারা সিআইএর সাথে যোগসাজশ করছে, তখন ষড়যন্ত্র করছিল, যাকে তাজউদ্দিন আহমেদ তারপর বরখাস্ত করে দিলেন তার পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে, মুজিব বাহিনী যারা ধরেন ভারতীয় ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে তারা এই বাহিনী করেছিল, তো তারা কিভাবে দেশ স্বাধীনের পরে তারা সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হয়ে যায়? এটা কিন্তু খুব একটা কনফ্লিক্টিং ব্যাপার। উনি যদি সব বলেই যাবে, আর তার মানে তাজউদ্দিন আহমেদরা তো বঙ্গবন্ধুর কথা অনুসারেই তারা দেশ স্বাধীন করেছে, তাহলে তার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে মোশতাক মণিচক্র, তাহলে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমার নিয়ে তো ধরেন অনেক আলোচনা, আপনারাও লিখেছেন, আর অনেক গবেষকরা লিখছে, আরো আলোচনা হবে। একটা দুটো কথা বলে আমরা শেষ করি, যে 10 এপ্রিলের বক্তৃতায় যে এই যুদ্ধ বাংলাদেশের দুঃখী মানুষের যুদ্ধ, এই যুদ্ধ ছাত্র, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের মুক্তিযুদ্ধ। তো আমি তো দেখি যে এই যে চিন্তা চেতনার ভাবনাটা, যে একটা হলো যে দ্রুততর হবে, এবং এই যুদ্ধটা বাংলাদেশের দুঃখী মানুষের যুদ্ধ। এটা অসাধারণ। এবং তার 10ই এপ্রিল এবং 17ই এপ্রিলের বিশেষত এই দুইটা বক্তব্য পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়া, এবং এটা নিয়ে রিসার্চ হওয়ার দরকার। এই কথাটা আমরা বলি না কেন? এই যে বন্ধুত্বটা, রেসপেক্ট, মর্যাদা, এই বিষয়গুলি নিয়ে আবার আসতে হবে, এটা প্রয়োজন। আমরা যদি শেষ করি একটা কথা দিয়ে, 1959 সালে বিয়ে হয়েছিল, এবং বিয়েতে তাজউদ্দিন আহমেদ সাহেব বেলি ফুলের সকল রকমের গয়না নিয়ে গিয়েছিলেন। সে 1959 সালে তাজউদ্দিন আহমেদের মতো একজন সম্ভ্রান্ত পরিবারে, মোটামুটি বিত্তশালী পরিবারে, আওয়ামী লীগের প্রধান নেতা, তার বিয়েতে বেলে ফুল নিয়ে গিয়ে বিয়ে করার বিষয়টা আমি খুব চমৎকৃত হয়েছি। আসলে খুব সুন্দর প্রশ্ন। আম্মাকে যখন আব্বু জিজ্ঞেস করেছিলেন যে বিয়ের সময় কি দরকার, মানে কি আনবো, কি ধরনের গয়নাগাটি, তখন আম্মা বলেছিলেন যে আমি সোনার গয়না পছন্দ করি না, আমার জন্য বেলি ফুলের গয়না আনবেন। তো তখনকার দিনে আম্মার বাবা তখন প্রফেসর, ঢাকা কলেজের, উনি আরবির প্রফেসর, খুব মানে আম্মারা খুব প্রগ্রেসিভ সম্ভ্রান্ত পরিবারের। আর ইন্টারেস্টিং ব্যাপার যে আব্বু নিয়ে আসলেন 1 রাশ বেলি ফুলের গয়না, ওইটা দিয়ে আম্মার সাথে বিয়ে হয় আব্বুর 59 সালে। তারপর আমার জন্ম হলো 60 সালে 29শে ফেব্রুয়ারি। তখন মনে আছে আম্মা বলল যে তোমার আব্বু নিজে যেয়ে তোমার জন্য একটা সাদা বেতের দোলনা নিয়ে আসছিলেন, যে নিজে এসে, আর উনি নিজে মিষ্টি বিতরণ করলেন। মেয়ে যখন হলো মিষ্টি বিতরণ, যখন সোহেল হলো, তখন দেখা গেল ওই যে এখন সবাই বেদ ধরেছে, যে ওই আমার যখন 3rd বোন হলো, তখন সবাই বেদ মানে বলছিল যে এবার ছেলে হবে। তো তখন যখন আমার ছোট বোন মিমি হলো, তখন এটাতে যে দায়ী ছিল, আমরা তো সবাই ঘরে জন্ম, এখনকার মতো তো আর ওই হসপিটালে যে ক্লিনিক, হাসপাতাল, সিজারিয়ান করে বাচ্চা হচ্ছে, এগুলো তো ক্ষতিকর। আমাদের সবাই ঘরে নর্মাল ডেলিভারি। তখন আর কি দায়ী একটু মুখ ঝামটা দিয়ে বলছে যে এখন এবারও তো মেয়ে হলো। তো আব্বু তখনও মিমি হওয়ার পরে আব্বু এত মিষ্টি কিনে নিয়ে আসছিলেন যে আহা, মেয়ে হওয়া মানে আব্বুর কাছে মেয়ে ছেলের উনি পার্থক্য দেখতেন না। উনি মিষ্টি নিয়ে আসলেন,
তারপরে যখন সোহেল হলো তখন সবাই আপনার এই 3 মেয়ের পরে এখন মিষ্টি ছেলে হয়েছে, এবার তো আমরা মিষ্টি খাওয়াতে হবে। তখন আব্বু বলল কেন, 3 মেয়ের সময় তো আমি মিষ্টি খাওয়ালাম, তা আমার ছেলে আপনারা যখন আমার চেয়েও বেশি খুশি আপনারা আনেন। তারপর মনে আছে মুজিব কাকু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আবার তাজউদ্দিনের যে ছেলে হয়েছে, উনি আবার আওয়ামী লীগ অফিসে সবাইকে তখন মিষ্টি খাওয়ালেন। আর এই বেলি ফুলের প্রসঙ্গ দিয়ে আমি একটা কথা অ্যাড করব, যারা প্রকৃতি ফুল ভালোবাসেন সত্যিকারের, এবং যারা ওটার মধ্যে দিয়ে তাদের জীবনের একটা বড় অংশ ওটার সাথে সম্পৃক্ত, মৃত্যু ভয়টাও তারা কিন্তু অতিক্রম করে ফেলেন। আব্বুকে যখন মারা হবে, হত্যা করা হবে, ওই 1 নভেম্বরে আব্বু আম্মাকে বললেন, লিলি আজকে আমার ডায়েরির শেষ পাতা, আমি শেষ পাতা আজকে লিখে শেষ করব, মানে ডায়েরির একটা পাতা বাকি, ওটা আজকে আমি শেষ করছি। আর হ্যাঁ, আমাদের বাঁচিয়ে রাখা হবে না, কারণ 2 দিন আগে দেখেছে মিলিটারির লোকজন সব জায়গা দেখে গেছে। উনি তখন এটাও বলছিলেন যে জেলখানাটাকে রেড ক্রসের আন্ডারে আনতে ভালো হয়। ওটার পরে 1 তারিখ থেকে 2 তারিখ দিবাগত রাতে তো ওনাদের হত্যা করা হয়। আব্বু শতাধিক ফুলের গাছ লাগিয়েছিলেন, গোবর মাটি আনিয়েছিলেন বাইরে থেকে, এবং মৃত্যু নিশ্চিত জেনেও উনি প্রকৃতির কাছে চলে গেছিলেন। ওই জায়গাটা পুরা গাছ এবং জবা ফুলেরও গাছ লাগিয়েছিলেন। জেলখানা যারা আরও 5-6 বছর ছিল আমার বাবার সাথে রাজবন্দী, ওনারা বললেন তাজউদ্দিন ভাই ছিল না, কিন্তু ওই রক্ত জবার গাছগুলো ছিল। তার মানে ইংরেজিতে একটা প্রবাদ আছে, টু প্ল্যান্ট এ গার্ডেন ইজ টু বিলিভ ইন টুমরো। যদি যে বাগান রচনা করে সে ভবিষ্যৎকে বিশ্বাস করে যে একটা ভালো ভবিষ্যৎ আসবে। উনি আশাবাদের আলোটা ছড়িয়ে দিয়েছিলেন প্রত্যেকটা বীজ, প্রত্যেকটা চারা গাছের সাথে। বিগত দিনের অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ব্যবস্থা দিকে আমরা এগিয়ে যাব, এটাই হয়তো পথ। আর এইসব নিয়ে আমরা যত বেশি কথা বলতে পারবো, যত বেশি আলোচনা করতে পারবো, তর্ক বিতর্ক করতে পারবো, এবং অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নিয়ে আমরা কথা বলতে পারবো, ততই বলে আমাদের জন্য ভবিষ্যতের পথ, সুন্দর পথ আমরা দেখতে পাবো। আপনাকে ধন্যবাদ। চমৎকার। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।